হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেমিস্টার 2 হিস্ট্রি অনার্স বলো, এমডিসি বলো, মাইনর বলো, তো তোমাদের সবাদের জন্যই কিন্তু এই প্রশ্নটি আলোচনা করব। সোলনের সমস্যাগুলি বিশ্লেষণ করো। তো এটি বিশেষ করে মাইনর এবং যারা এমডিসি, যারা অনলি ফর জেনারেল এবং যাদের হয়তো অন্যান্য বিষয়, ধরো বাংলায় অনার্স, এডুকেশন অনার্স আছে কিন্তু তাদের পাশে হয়তো হিস্ট্রি আছে মাইনরে, তাদের জন্য কিন্তু বলবো যে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনার্সদের জন্য সাপোর্টিং প্রশ্ন এটা হতে পারে, কিন্তু তাদের অনলি ফর জেনারেল এবং মাইনর যারা আছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মার্কস 5-এ তোমাদের কিন্তু এবারে আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি পড়বে। তো এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো, লেখা আছে এখানে, সোলন এথেন্সের শেষ রাজা কদ্রুসের বংশধর ছিলেন। তার জন্ম অভিজাত বংশে হয়েছিল এবং তিনি পণ্ডিত হিসাবেও খ্যাতি পেয়েছিলেন। এথেন্সের গণতন্ত্রের বিকাশে সোলন তার বিভিন্ন সংস্কারের দ্বারা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এথেন্সের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে আর্কন পদে নির্বাচিত হয়ে, আর্কন মানে কিন্তু ম্যাজিস্ট্রেটের পদ, নির্বাচিত হয়ে উদার মনস্ক অভিজাত ব্যবসায়ী সোলন পরস্পর বিরোধী শ্রেণী স্বার্থ সমন্বয় ঘটিয়ে অভিজাতদের একচেটিয়া রাজনৈতিক অধিকার খর্ব করে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আসবো পরের পয়েন্টে, অর্থনৈতিক সংস্কার। সোলন ঋণভারে জর্জরিত কৃষকদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছিলেন। ঋণগ্রস্ত কৃষকের পরিবারে সদস্যদের কৃতদাস হিসাবে বিক্রির প্রথাও তিনি বন্ধ করতে সচেষ্ট হয়েছিলেন। তবে এই সংস্কারের ফলে কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 প্রাপ্তির নিয়মের কোনো পরিবর্তন ঘটেনি। খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আনতে তিনি জলপাই ছাড়া অন্যান্য খাদ্যশস্যের রপ্তানি নিষিদ্ধ করেছিলেন। অল্প কিছু ধনী ব্যক্তির দখলে যাতে দেশের যাবতীয় ভূসম্পত্তি চলে না যায়, সেই জন্য তিনি আইন করে প্রত্যেক ব্যক্তি কী পরিমাণ ভূসম্পত্তি রাখতে পারবে তা নির্দিষ্ট করে দেন। আসবো আমরা পরের পয়েন্টে, যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। নেক্সট দেখো, রাজনৈতিক সংস্কার। সোলন আর্থিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে সামঞ্জস্য, মানে তার আর্থিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে সামঞ্জস্য লক্ষ্য করা যায়, কারণ তিনি চেয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ দুর্বল শ্রেণীর মানুষকে অভিজাতদের শাসনজনিত প্রভাব থেকে মুক্ত করতে। এই উদ্দেশ্যে তিনি অভিজাতদের দ্বারা পরিচালিত সংস্থা এরিওপেগাস এর ক্ষমতা সংকোচন ঘটিয়েছিলেন। সেই সঙ্গে এই সংস্থার গঠন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের দ্বারা নির্বাচিত আর্কনদের আজীবন সদস্যপদ প্রাপ্তির ব্যবস্থা করেছিলেন। আসবো নেক্সট পয়েন্ট, সামাজিক সংস্কার। সোলন শিক্ষার প্রসার ঘটানোর জন্য নির্দেশ দিলেন যে কার্যকরী কোনো শিক্ষা সন্তানকে না শেখালে বৃদ্ধ বয়সে পিতার ভরণ পোষণের জন্য সন্তান দায়ী থাকবে না। শরীরচর্চা, সঙ্গীত, কাব্য, সাহিত্যে প্রত্যেক বালক বালিকার শিক্ষালাভ বাধ্যতামূলক ঘোষণা করলেন। এছাড়াও জনগণের আলস্য ও বিলাসিতার বিরুদ্ধেও তিনি আইন করেন। নিঃসন্তান ব্যক্তিকে ইচ্ছামতো সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ করার অধিকার দিলেন। এমনকি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য তিনি ঘোষণা করেন যে যদি কোনো নাগরিক সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশ না করে তাহলে তাকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হবে। আসবো আমরা নেক্সট এবং শেষ প্যারা, যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুতরাং পরিশেষে বলা যায় যে সোলন তার সংস্কারের মাধ্যমে অভিজাত সাধারণ মানুষের মধ্যে ক্ষমতা ও দায়িত্ব বন্টন করে ভারসাম্য স্থাপন করতে চেয়েছিলেন। এর ফলে নাগরিকদের তত্ত্বগত সার্বভৌমত্ব সীমিতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সোলনের সংস্কারে অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও একথা অনস্বীকার্য যে তিনি এথেন্সকে এক নতুন পথের দিশা দেখিয়েছিলেন, যা অনুসরণ করে এথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। তো এই ছিল তোমাদের এই প্রশ্নটি উত্তরটি আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।